ক্লাস শেষে পেজে দেওয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে বিশ্বাস করি তোমাদের এইচএসসি পরীক্ষা খুব ভালো যাচ্ছে। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা গিয়েছে। তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে আমাকে খুব দ্রুত একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের আজকে সেকেন্ড ক্লাসটা আমরা করতে যাচ্ছি এবং আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের তোমরা অলরেডি জেনেছো যে 3টা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব: স্পেশাল ফ্রেজ অ্যান্ড অর্স, প্রিপোজিশন এবং ন্যারেশন। এবং আমি বিশ্বাস করি আজকের এই ক্লাসটা করার পরে তোমরা পরীক্ষার সময়, পরীক্ষার হলে গিয়ে বা বাসায় বসে প্র্যাকটিস করার সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না এবং এই 3টে টপিকস থেকে 100% নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবে। সুতরাং তোমরা কে কোন জায়গা থেকে জয়েন হয়েছো, প্লাস তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এক্সাম কেমন হয়েছে, যেই বোর্ডে ছিলে আমাকে একটু খুব দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও। খুব দ্রুত কমেন্টস করো। আমাদের সাথে মোজাম্মেল, আচ্ছা মোজাম্মেল যুক্ত হয়েছে। আরও যারা যুক্ত হয়েছো প্লাস এখনও যারা যুক্ত হতে পারোনি, তোমাদের ফ্রেন্ডরা যারা আছেন তাদেরকে খুব দ্রুত মেনশন করে দাও, প্লাস তোমার ফেসবুক টাইমলাইনে আজকের ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আমাদের ক্লাসের আলোচনায় চলে যাব। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার শাওন, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোজাম্মেল 100, অসংখ্য ধন্যবাদ, 100 মার্কে অ্যান্সার করেছো। তোমরা আরও যারা আছো, যারা লাইভ দেখছো, খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা কেমন হয়েছে এবং তুমি কীরকম নাম্বার এক্সপেক্ট করছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্বর্ণা যুক্ত হয়েছ আমাদের সাথে, আমি টাঙ্গাইল থেকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আমাদের ক্লাসটা খুব দ্রুত শুরু করব। খুব দ্রুত তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হয়েছো, প্লাস তোমার ইংরেজি ফার্স্ট পেপার এক্সামটা কেমন হয়েছে। ওকে, আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করার শুরুতেই আমি বেশ কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের তোমার প্রিপারেশনকে একেবারে ডিপতে নিয়ে যাওয়ার জন্য তোমরা যদি একটু খেয়াল করো, ইংরেজি ফার্স্ট পেপারের যে প্রশ্ন হয়েছে বিশেষ করে চট্টগ্রাম বোর্ডে, তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের আওতাধীন তারা এই বিষয়টা খেয়াল করেছো যে চট্টগ্রাম বোর্ডে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেন আছে সেই বোর্ড কোশ্চেন থেকে সবগুলো প্রশ্ন, একেবারে ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়েছে। অর্থাৎ 90% নাম্বার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কমন পড়েছে। অর্থাৎ বিগত সালগুলোতে যেই প্রশ্ন এসেছে সেখান থেকে হুবহু চলে এসেছে। কমপ্লিটিং স্টোরি, তারপরে হচ্ছে রিয়ারেন্স, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, দেন সামারি, সব কিছু ওভারঅল সব কিছুই কিন্তু কমন ছিল এবং খুব সহজ ছিল। তাহলে আমরা এটাও এক্সপেক্ট করতে পারি যে ইংরেজি সেকেন্ড পেপারে তোমাদের যে গ্রামাটিক্যাল পার্ট যেটা আছে, অর্থাৎ আমাদের রাইটিং পার্টে আছে 40 নাম্বার এবং গ্রামাটিক্যাল পার্টে 60 নাম্বার। রাইটিং পার্টের 40 নাম্বারে তোমাদের দুটো প্যারাগ্রাফ লিখতে হবে, একটা হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ আর একটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট মূলক প্যারাগ্রাফ। অন দ্য আদার হ্যান্ড তোমাকে একটা ফর্মাল লেটার লিখতে হবে। সুতরাং যেহেতু দুটো প্যারাগ্রাফ 15-15-30 মার্ক, অর্থাৎ দুটো প্যারাগ্রাফে 15-15-30 মার্ক, তার মানে তোমার প্যারাগ্রাফ দুটো 15 মার্কের করেই লিখতে হবে। অর্থাৎ টিচার যাতে তোমার প্যারাগ্রাফ দেখে 15তে মিনিমাম 13 দিতে পারে এরকম করে লিখতে হবে। তার মানে 15 মার্কের প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে মিনিমাম
5 পেজ লেখার চেষ্টা করবে, মিনিমাম 5 পেজ, অথবা যদি এর চেয়েও নিচে লিখতে চাও তাহলে 4 পেজ। আমি রিকমেন্ড করব 4 থেকে 5 পেজ লেখার চেষ্টা করবে, প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফই। যদি এর বেশি পারো তাহলে এর বেশি লিখবে, যেহেতু এটা 15 মার্কস। 10 মার্কসের জন্য তুমি যাদের হাতের লেখা আবার একটু ছোট, অর্থাৎ এক পেজের মধ্যে যারা 16-17 লাইন লিখো তারা কিন্তু 3 থেকে 4 পেজ লিখলে হয়ে যাবে। বাট যাদের লেখা একটু বড় বড় তারা মিনিমাম 5 পেজ লিখবে। এবং তুমি যখন 5 পেজ প্যারাগ্রাফ লিখবে, তোমার প্যারাগ্রাফ যখন ইনফরমেটিভ হবে, অর্থাৎ কোনো সেন্টেন্স রিপিট হবে না, কোনো কিছুই মানে তুমি ইলজিক্যাল উপস্থাপন করবে না বা কোনো ইনফরমেশন বারবার রিপিট করবে না, তখন কিন্তু 15তে তোমাকে 13 অথবা 14 দিবে, অথবা 13 না দিলেও মিনিমাম যাতে তুমি প্যারাগ্রাফে 12 করে পেতে পারো। এবং ফর্মাল লেটার যেটা থাকবে সেটা 10-এ যাতে তোমার মিনিমাম 8 আসে এরকম করে লিখতে হবে। সুতরাং তাহলে আমাকে প্যারাগ্রাফের জন্য কি করতে হবে? প্যারাগ্রাফের জন্য প্রিভিয়াস ইয়ারের যে প্যারাগ্রাফগুলো এসেছে আমার রিকমেন্ডেশন থাকবে সেই প্যারাগ্রাফগুলো অন্তত একবার করে হলেও পড়ে যাওয়া। তুমি কিন্তু জানো না যে কোন প্যারাগ্রাফটা আসবে, অবশ্যই আমরা সাজেশন দিব, এর মধ্যে থেকে আসার সম্ভাবনা থাকবে, আসতে পারে। তার মানে যে এই সাজেশন থেকেই 100% আসবে কোনো টিচাররাই কিন্তু বলতে পারে না। সুতরাং পরীক্ষার হলে আসলে যাতে তুমি তোমার মতো করে নিজের ভাষায় প্যারাগ্রাফটাকে 4-5 পেজ লিখতে পারো, সেরকম করে হলেও তোমাকে একবার অথবা 2বার করে প্রিভিয়াস ইয়ারের প্যারাগ্রাফগুলো পড়ে যেতে হবে, প্লাস ফর্মাল লেটারটা পড়ে যেতে হবে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছ। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। গ্রামাটিক্যাল পার্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের তোমরা 2023 সাল থেকে 2017 সাল পর্যন্ত, 2023 থেকে 2017 পর্যন্ত প্রত্যেকটা টপিক্সে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে 30 থেকে 35টা করে। অর্থাৎ তুমি যখন প্রিপোজিশন প্র্যাকটিস করতে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একেবারে 30টা পাবে মিনিমাম। স্পেশাল ফ্রেজ অ্যান্ড অর্ডস আছে 30টা, রাইট ফর্ম অফ ভার্বস আছে 30টা, প্রত্যেকটা 30টা করে আছে। তার মানে এই 30টা যদি তুমি এই পরীক্ষার আগে 2বার করে পড়ো, 2বার করে অ্যান্সার, অনেকেই এখানে 2টা হবে, তুমি বুঝে বুঝে পড়ো অথবা অ্যান্সার দেখে দেখে পড়ো, অ্যান্সার দেখে দেখে বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু তোমার জন্য এই 30টার মধ্য থেকে চান্স পাওয়ার বা কমন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 95% প্লাস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার থেকে। তার মানে এই 10টা যে তোমাদের 14টা আছে এখানে, এই 14টার মধ্যে তুমি মিনিমাম 12টা থেকে 13টা কিন্তু দিয়ে আসতে পারবে। অর্থাৎ তোমাদের যে টোটাল 9টা টপিকস আছে, 9টার মধ্যে মিনিমাম প্রিভিয়াস ইয়ারের থেকে 7টা অথবা 6টা কিন্তু চলে আসবে। সুতরাং তোমাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে গ্রামাটিক্যাল পার্টের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে বাসায় বসে শুধু সেই প্রশ্নগুলোই প্র্যাকটিস করবে। যেমন তুমি যদি নবদূত বইটা দেখো, নবদূত বইয়ের মধ্যে মিনিমাম একটা টপিক্সের উপর 70 থেকে 75টা প্র্যাকটিস দেয়া আছে। তুমি 70 থেকে 75টা প্র্যাকটিস করতে যাবে না, বরং একটা টপিক্স থেকে তুমি সর্বোচ্চ প্র্যাকটিস করবে কতটা করে? 30টা করে। এর মধ্যে স্পেশাল ফ্রেজ অ্যান্ড অর্ডস যেটা আছে, তোমরা যদি এই নিয়মগুলো জানো, স্পেশাল ফ্রেজ অ্যান্ড অর্ডসের সর্বোচ্চ তোমাকে পারার জন্য প্র্যাকটিস করতে হবে 10টা। অর্থাৎ 10টা যদি প্রশ্ন তুমি প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা আর তোমার আর প্র্যাকটিস করতে হবে না। আবার আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশনটা খুবই সহজ। ন্যারেশন কিন্তু সর্বোচ্চ তোমার 10 থেকে 15টা প্র্যাকটিস করতে হবে। তুমি যদি নিয়মগুলো জানো তার মানে ন্যারেশনটা তোমার জন্য খুব বেশি সহজ। এরপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম যদি বলি, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আবার সব পড়তে হবে। প্রিপোজিশনের কথা যদি বলি, প্রিপোজিশনের ক্ষেত্রে সব পড়তে হবে। আবার এই প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশনগুলো আসে কোথা থেকে? প্রিপোজিশনগুলো আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো পড়েছো বা ভালো জানো তাদের জন্য কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করা খুব বেশি সহজ হয়ে যাবে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তুমি দেখবে ওখানে 14টার মধ্যে মিনিমাম 10 থেকে 12টা থাকবে কোথা থেকে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। আগের যে বিগত সালের প্রশ্নগুলো ছিল সেখানে 10টার মধ্যে মিনিমাম 6, 7, 8টা চলে আসতো কোথা থেকে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? একটা মুখস্থ পার্ট। আবার এই প্রিপোজিশনগুলোই বোর্ড কোশ্চেনের মধ্যে পাজেল হয়, অর্থাৎ একটা প্রিপোজিশন যেটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছে এটা আবার চট্টগ্রাম বোর্ডে আসতে পারে। ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের ওই শব্দটা ঢাকা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসতে পারে। চট্টগ্রাম বোর্ডে যেটা আসছে সেটা দিনাজপুর বোর্ডে আসতে পারে। যার জন্য বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করাটা
অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। আজকের যে 3টা টপিকস, এই 3টা টপিকস থেকে টোটাল 6টা কোশ্চেন আমি তোমাদেরকে সাথে নিয়ে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আশা করি তোমাদের এই 3টা পার্ট থেকে তোমাদের জন্য অ্যান্সার করাটা খুব বেশি সহজ হয়ে যাবে। প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের প্রথম যে প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। এটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো প্রথম প্রশ্নটা অর্থাৎ প্রথম যে লাইনটা আছে এটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। এখন এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে একটা প্রিপোজিশন বসবে, সেই প্রিপোজিশনটা কি হবে? আচ্ছা, আজকে তোমাদের প্যারাগ্রাফের যে সাজেশনটা আগামী ক্লাসে দেওয়া হবে ইনশাল্লাহ। আমি তারপরে কথা বলে দেখব এটা রাতে আলোচনা করে গ্রুপে দিয়ে দেওয়া যায় কিনা, এটা আমি চেষ্টা করব। তাহলে এখানে আচ্ছা লিখছো 200 ওয়ার্ড লিখতে হবে প্যারাগ্রাফ, মার্ক ডিস্ট্রিবিউশনে আছে 200 ওয়ার্ড লিখতে হবে। 200 ওয়ার্ড হচ্ছে মিনিমাম 200 ওয়ার্ড। প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে মিনিমাম 200 ওয়ার্ডে লিখতে হবে। ম্যাক্সিমাম তুমি 200 ওয়ার্ড থেকে এটাকে এক্সটেন্ড করে 300 করতে পারো, বাট এটাকে 600-700 করতে যাবে না। অর্থাৎ হচ্ছে গিয়ে 200 ওয়ার্ড বলছে, তুমি 200 ওয়ার্ড থেকে বাড়ায় 250 ওয়ার্ড থেকে 300 ওয়ার্ডের মধ্যে রাখবে। মানে গুনে গুনে 200 ওয়ার্ড যাতে না হয়, অর্থাৎ 200 ওয়ার্ডের কম যাতে না হয় আর 300 ওয়ার্ডের বেশি যাতে না হয়। আমার রিকমেন্ডেশন থাকবে 200 থেকে 275 ওয়ার্ড অথবা 300 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফগুলো লিখবে। যারা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রথমটা সোনার তরী অ্যান্সার করেছো যে মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক, তার মানে অ্যাজ বুঝবে এখানে। এই অ্যাজ শব্দটা এই বাক্যের মধ্যে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আমরা জানি প্রিপোজিশন কোথায় বসে, প্রিপোজিশন বসে নাউনের পূর্বে। এখানে আ ক্লার্ক, একটা ক্লার্ক, তার মানে এটা একটা পদবি বা পেশার নাম বোঝাচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নাউন। সুতরাং নাউনের পূর্বে যে শব্দটা বসে সেই শব্দটা কি, প্রিপোজিশন। তাহলে এখানে অ্যান্সার কি হবে, মিস্টার রেজা ওয়ার্কস কাজ করে অ্যাজ হিসাবে, আ ক্লার্ক একজন ক্লার্ক হিসাবে, ইন আ লোকাল স্কুল একটা লোকাল স্কুলে। হি ইজ পোর সে গরিব, বাট অনেস্ট সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন, এরপরে কি বসবে, হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি। বি নম্বরের অ্যান্সার কি হবে? তাহলে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। ইশরাত জাহান বলেছো আসসালামু আলাইকুম, মিস করছি কিছু, অসুবিধা নেই, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ করো। তাহলে আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে হিজ অনেস্টি ইজ নোন। এই নোনের পরে বাই বলেছো সোনার তরী, কামরুল ইসলাম ফাইম বলেছো টু। এখন দেখো এই নো যে শব্দটা, এই নো শব্দের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, টু বসে। নো টু, নো এর সাথে প্রিপোজিশন সবসময় কি বসে, টু বসে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নোন টু মানে জানা। তাহলে হিজ অনেস্টি ইজ নোন, জানা, টু এভরিওয়ান সকলের কাছে, ইন হিজ লোকালিটি তার লোকালিটি। তাহলে নো এর সাথে সবসময় কি বসে, টু বসে। এটা একটা মুখস্থ বিষয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এরপরে যদি 3 নম্বরেরটা দেখি, হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার। সি নম্বরের অ্যান্সার কি হবে? খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। সি নম্বরের অ্যান্সার কি হবে? একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। সি নম্বরের অ্যান্সার কি হবে? সি নম্বরের অ্যান্সার কি হবে? সাফার, তাহলে সাফার্স ফ্রম, তার হি অফেন সাফার্স ফ্রম, তাহলে এরপরে কি বসবে, সাফার্স ফ্রম। এই যে সাফারের সাথে কি বসে, সাফারের সাথে সবসময় ফ্রম বসে। সাফারের সাথে সবসময় কি বসে, ফ্রম বসে। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নোন টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং এই নোন টু এবং সাফার্স ফ্রম, এই দুটো প্রিপোজিশন তুমি অনেকগুলো প্রিপোজিশনের মধ্যে পাবে, অর্থাৎ অনেকগুলো বোর্ড কোশ্চেনের মধ্যে পাবে। তুমি যদি বোর্ড কোশ্চেন, এটা তো ঢাকা বোর্ডে আছে, তুমি যদি রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড বা বিভিন্ন বোর্ড দেখো, সের মধ্যে দেখবা যে নোন টু শব্দটাও আছে, আবার সাফার্স ফ্রম শব্দটা ব্যবহৃত হয়েছে। তাহলে সাফার্সের সাথে সবসময় কি বসে, ফ্রম বসে। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার। হি ইজ ডিপ্রাইভড, ডিপ্রাইভডের পরে কি বসবে, ডি নম্বরে, ডিপ্রাইভড ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। হি ইজ ডিপ্রাইভড, ডিপ্রাইভডের পরে কি হবে, ওকে,
রুকি আক্তার ইন বলেছো, ফ্রম বলেছো অনেকেই, যারা ফ্রম বলেছো তাদেরটা হয়েছে, তার মানে তোমরা এটা প্র্যাকটিস করেছো। এরপরে ডি নম্বরে হি ইজ ডিপ্রাইভড অফ, তার মানে ডিপ্রাইভডের পরে সবসময় কি বসে, ডিপ্রাইভডের পরে সবসময় অফ বসে, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপ্রাইভড অফ শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত, ডিপ্রাইভড অফ শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত। হি ইজ ডিপ্রাইভড অফ, সে বঞ্চিত, কি থেকে বঞ্চিত, কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, সে কমফোর্ট থেকে বঞ্চিত এবং মেনি আদার থিংস, আরও বিভিন্ন বিষয়বস্তু থেকে সে কি বঞ্চিত। নেভারদ্যালেস, তথাপি, হি ডাজেন্ট লং ড্যাশ ওয়েলথ, লং ড্যাশ ওয়েলথ, তার মানে এই যে লং, এই লং একটা ভার্ব, এই ভার্বের পরে কি বুঝবে, একটা প্রিপোজিশন বুঝবে এবং এটাও কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। তাহলে এর পরেরটা কি হবে দেখো তো, ই নাম্বারের প্রশ্নের অ্যান্সারটা কি হবে। ই নাম্বার, লং ফর, প্রিন্স সৌরভ বলেছো ফর, রকিব হোসেন বলেছো ফর, তাহলে কি হবে, লং ফর। লং ফর শব্দের অর্থ কি, লং ফর শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা বা ইচ্ছা করা, তার মানে হি ডাজেন্ট লং ফর ওয়েলথ, সে সম্পদের জন্য আকাঙ্ক্ষা করে না বা ইচ্ছা করে না। হি নেভারস হ্যাঙ্কার, এফ নম্বরে কি হবে, হ্যাঙ্কার নেম অ্যান্ড ফেম, তাহলে হ্যাঙ্কারের পরে এই যে হ্যাঙ্কার্স, এটার একটা ভার্ব, এই ভার্বের পরে একটা প্রিপোজিশন বসবে এবং সেই প্রিপোজিশনটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, তাহলে হ্যাঙ্কারের পরে কি হবে, এফ নাম্বারে তোমরা লং ফর বলেছো, হ্যাঙ্কার আফটার, প্রিন্স সৌরভ বলেছো আফটার, রকিব হোসেন বলেছো আফটার, ফাহিম বলেছো আফটার, তার মানে হ্যাঙ্কার আফটার, কোনো কিছুর পিছনে ছোটা, হ্যাঙ্কারের পরে কি বসে, হ্যাঙ্কারের পরে আফটার বসে। তোমরা এই শব্দটাও যারা প্র্যাকটিস করেছো অনেক জায়গায় আশা করি তোমরা পেয়েছো যে হ্যাঙ্কার্সের পরে সবসময় কি বসে, আফটার বসে। হি নেভার হ্যাঙ্কার আফটার্স নেম অ্যান্ড ফেম, সে নামের পিছনে দৌড়ায় না, নাম এবং খ্যাতি বা নাম এবং সম্মানের পিছনে সে দৌড়ায় না। ওকে, হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস, জি নাম্বারের অ্যান্সার কি হবে, EFG, জি নাম্বারের অ্যান্সার কি হবে, খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও, জি নাম্বারের অ্যান্সার কি হবে। হি লিডস হিজ লাইফ, এরপরে কি হবে, জি নাম্বারের অ্যান্সার কি হবে, হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস, বাই অনেস্ট মিনস, অসংখ্য ধন্যবাদ। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, বাই অনেস্ট মিনস মানে সে তার জীবন পরিচালনা করে, অনেস্ট মিনস মানে সততার ধারা, কিসের ধারা পরিচালনা করে, সততার ধারা, অ্যাজ অনেস্ট মিনস হয় না, এখানে কি হবে, বাই অনেস্ট মিনস, লিড বাই, এই লিডের সাথে কি বসে দেখো, এই লিডের সাথে বসে বাই, লিড বাই, তাহলে হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, সে তার জীবনকে পরিচালনা করে সততার ধারা। হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ, হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ, এই নাম্বারে কি হবে, হি ইজ স্যাটিসফাইড, এই স্যাটিসফাইড শব্দটা একটা ভার্ব, এই ভার্বের পরে কি বসবে, একটা প্রিপোজিশন বসবে, যেই প্রিপোজিশনটা কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। তাহলে এটা কি হবে বলো তো, হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ, হি ইজ স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইডের সাথে কি বসে, স্যাটিসফাইডের সাথে বসে উইথ, হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, অর্থাৎ সে সন্তুষ্ট তার যা কিছু আছে তা নিয়ে। এরপরে বাট সামটাইমস হি রানস ইনটু ডেপ্ট অ্যান্ড poverty is responsible for this debt. Okay, but sometimes he runs into debt and poverty is responsible dash this debt. এখানে আই নম্বরে কি হবে, খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, আই নম্বরের অ্যান্সারটা কি হবে, আই নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে, এটাকে খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। ইজ আই, তাহলে রিসপন্সিবল ফর দিস ডেট, রিসপন্সিবলের সাথে কি বসে, রিসপন্সিবল ফর, এই যে রিসপন্সিবল এই শব্দের সাথে প্রিপোজিশন সবসময় কি বসে, ফর বসে, তাহলে পোভার্টি ইজ রিসপন্সিবল ফর দিস ডেট, অর্থাৎ তার এই দারিদ্রতাই হচ্ছে গিয়ে, তার দারিদ্রতাই তার ঋণের জন্য দায়ী। রিসপন্সিবল ফর, রিসপন্সিবল কি বসে, রিসপন্সিবলের সাথে সবসময় ফর বসে, সুতরাং যারা ফর অ্যান্সার করেছো তাদেরটা হয়েছে। এবং আমাদের সর্বশেষ, হি ডাজেন্ট লাইক টু ডিপেন্ড ড্যাশ, যে নাম্বার, জি নাম্বারের আনসার কি হবে, ডিপেন্ড ড্যাশ আদার্স, ডিপেন্ড
জান্নাতুল নাইম ফর বলেছি, সুতরাং যারা ফর দিয়েছো ডিপেন্ড অন, তাহলে ডিপেন্ডের সাথে কি বসে, অন বসে, ডিপেন্ড অন আদার্স। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখলাম প্রথমটা ছিল অ্যাস। দেখো এখানে একটা বিষয় যদি আমরা খেয়াল করি, বি নাম্বার, সি নাম্বার, দেন হচ্ছে গিয়ে ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার, জি নাম্বার, এইচ নাম্বার, আই, জে, সবগুলো অর্থাৎ 10টার মধ্যে 9টাই চলে এসেছে কোথা থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তার মানে তোমার যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো জানা থাকে অথবা এই শব্দগুলোই যদি তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ারের যে 35টা কোশ্চেন আছে অর্থাৎ যে বোর্ড কোশ্চেন আছে 35টা, অর্থাৎ 2023 সাল থেকে 2017 সাল পর্যন্ত যেই কোশ্চেনগুলো আছে সেগুলো যদি অ্যান্সার দেখে দেখে বাসায় বসে প্র্যাকটিস করে যাও, আশা করি তোমরা 10টার মধ্যে মিনিমাম 8টা থেকে 9টা সঠিকলি মানে কারেক্টলি তোমরা অ্যান্সার করে আসতে পারবে। সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে আজকে ক্লাসের পরে অন্তত প্রিপোজিশনগুলো সবগুলো বাসায় বসে প্র্যাকটিস করে ফেলবে। প্রিপোজিশনের ক্ষেত্রে আর একটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই প্যাসেজটা পড়ার পরে প্যাসেজের অর্থটা ঠিকমতো হচ্ছে কিনা অর্থের দিকে খেয়াল রাখবে, সেই সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দিকে খেয়াল রাখবে। যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে সেখানে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই বসবে, আর যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে না সেখানে হচ্ছে অর্থের দিকে খেয়াল রেখে ওই সেন্টেন্সের কি অর্থ আসতেছে সেদিকে খেয়াল রেখে তোমরা প্রিপোজিশনগুলো করবে। আশা করি তোমাদের প্রিপোজিশন নিয়ে সমস্যা হবে না। তাহলে এরপরে আমরা আর একটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে রাজশাহী বোর্ডের, হোয়েন দ্য সান ওয়াজ সেটিং, এরপরে কি হবে, সান ওয়াজ সেটিং ড্যাশ দ্য ট্রি টপস। ট্রি টপস এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নটা। হোয়েন দ্য সান ওয়াজ সেটিং ড্যাশ দ্য ট্রি টপস দ্য জেইলার কাম ড্যাশ দ্য রুমস অফ সক্রেটিস টু বিট হিম প্রিপেয়ার ড্যাশ ডেট। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে হোয়েন দ্য সান ওয়াজ সেটিং, এরপরে এ নাম্বারের অ্যান্সারটা কি হবে, খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও এ নাম্বারের অ্যান্সারটা কি হবে। এ নাম্বারের অ্যান্সারটা কি হবে, প্রিন্স সৌরভ তুমি অনেকেই মেনশন করেছো, অসংখ্য ধন্যবাদ। এ নাম্বারের অ্যান্সারটা কি হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। এ নাম্বারের অ্যান্সারটা কি হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। বাহাইন্ড বলেছো, ওভার বলেছো, সেটিং ফর বলেছো, কিন্তু এটার অ্যান্সার হবে বাহাইন্ড অথবা আন্ডার। হোয়েন দ্য সান অফ সেটিং, বাহাইন্ড মানে পিছনে, BEHIND, বাহাইন্ড, অথবা কি হবে আন্ডার মানে নিচে, অথবা হ্যাঁ এখানে বাহাইন্ড অথবা আন্ডার এই দুইটি ব্যবহার করা যায়, ওয়ান ব্যবহার করা যায় না। হোয়েন দ্য সান অফ সেটিং বাহাইন্ড দ্য ট্রি টপসের পিছনে যখন সূর্যটা অস্ত যাচ্ছিল, দ্য জেইলার আসে, তাহলে কি হবে, বাহাইন্ড হবে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এটার ক্ষেত্রে বাহাইন্ড অথবা কি হবে, অথবা হবে আন্ডার, বাহাইন্ড অথবা কি হবে, আন্ডার হবে। সুতরাং যারা বাহাইন্ড অ্যান্সার করেছো, আন্ডার অ্যান্সার করেছো তাদেরটা হয়েছে। বি নম্বরে দ্য জেইলার কাম ড্যাশ টু দ্য রুমস অফ সক্রেটিস, তাহলে বি নম্বরের অ্যান্সার কি হবে, দ্য জেইলার কাম, জেইলার আসছে, কোথায় আসছে, টু দ্য রুম অথবা ইন টু দ্য রুম, কি বলতে পারো, ইনটু বলতে পারো অথবা কি বলতে পারো, টু বলতে পারো। তাহলে বি নম্বরের অ্যান্সার কি হবে, যারা টু বলেছো, সোনার তরী টু বলেছো, ইন দ্য রুম, কোথায়, রুমের মধ্যে আসছে, অথবা কি বলতে পারো, ইনসাইড দ্য রুম, টু ইনটু অথবা ইনসাইড, কোথায় এসেছে, ইনসাইড দ্য রুম। দ্য জেইলার আসে ইনটু দ্য রুম, রুমের মধ্যে, অথবা টু দ্য রুম, রুমে, অথবা ইনসাইড দ্য রুম, রুমের ভিতরে, অফ সক্রেটিসের, তাহলে কি হবে, ইনটু অথবা ইনসাইড হবে। ওকে, টু বিট হিম প্রিপেয়ারের পরে সি নাম্বার, প্রিপেয়ার ড্যাশ ডেট, প্রিপেয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, প্রিপেয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, সি নাম্বারে কি হবে, সি নাম্বারের অ্যান্সার কি হবে খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও।
সি নাম্বার অ্যান্সার কি হবে প্রিপেয়ার ফর ডেথ। তাহলে প্রিপেয়ার ফর ডেথ মৃত্যুর জন্য প্রস্তুত করতে জেইলর রুমের মধ্যে এসেছে। তাহলে দ্য জেইলর কাম ইনটু দ্য রুম অফ সক্রেটিস টু বিট হিম, আদেশ করতে প্রিপেয়ার ফর ডেথ অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে তাকে আদেশ করা হয়েছে। ইন দোজ ডেজ পিপল ওয়ার sentenced to death by giving a cup of dash পয়জন ইন এথেন্স। তাহলে ওই সময়কার দিনে মানুষকে মৃত্যুর জন্য যে ডেথ সেন্টেন্স দেওয়া হতো অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হতো, এর জন্য কি করা হতো, এর জন্য তাদেরকে কাপ অফ পয়জন দেওয়া হতো। তাহলে গিভিং আ কাপ অফ ড্যাশ পয়জন ইন দ্য অ্যাথেন্স। তাহলে সি নাম্বার আমাদের ডি নাম্বারের অ্যান্সারটা কি হবে, ডি নাম্বারের অ্যান্সার কি হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও ডি নাম্বার অ্যান্সার কি হবে। তাহলে আ কাপ তারপর কি হবে, তাহলে ডি নাম্বারে অ্যান্সারটা কি হবে, এখানে আমরা যদি দেখি গিভিং আ কাপ ড্যাশ পয়জন ইন অ্যাথেন্স, তাহলে আ কাপ অফ পয়জন এখানে কি হয় আ কাপ অফ পয়জন, অর্থাৎ সক্রেটিসকে মারার জন্য ওই সময় তাকে কি দেয়া হয়, এক কাপ পয়জন দেয়া হয়। যেমন আমরা আমাদের বাসায় যখন মেহমান আসে তাকে সম্মানার্থে তাকে আপ্যায়ন করার জন্য আমরা কি দিই, আ কাপ অফ টি দিই, বাট ওই সময় কাউকে মারার জন্য সজ্ঞানে তাকে কি পান করতে হতো, তাকে কাপ অফ পয়জন পান করতে হতো। যখন কাপ অফ পয়জন পান করতো তখন সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়তো। তাহলে ডি নাম্বারের অ্যান্সার কি হবে, ডি নাম্বারের অ্যান্সার হবে অফ। আ কাপ অফ পয়জন এটা হচ্ছে একটা ফ্রেজ, যেমন আ কাপ অফ টি, আ কাপ অফ পয়জন এটা কি একটা ফ্রেজ। এই ফ্রেজের মধ্যে সবসময় কি ব্যবহৃত হয়, অফ ব্যবহৃত হয়। সক্রেটিস নিউ দিস অ্যান্ড নুডেড ড্যাশ দ্য জেইলার, নুডেড। তাহলে ই নম্বরের যে প্রশ্নটা আছে ই নম্বরের প্রশ্নের অ্যান্সার কি হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও ই নম্বরের উত্তর কি হবে, ই নম্বর প্রশ্নের উত্তর কি হবে খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। ই নাম্বার তাহলে এখানে দেখো নুডেড মানে মাথা নাড়া, নুডেড টু বলতে পারো, নুডেড টু জেইলার, জেইলারের প্রতি সে মাথা নাড়ালো, অথবা নুডেড অ্যাট। তাহলে এই নুডেডের সাথে আমরা হচ্ছে গিয়ে দুটো প্রিপোজিশন অ্যাড করতে পারি, একটা হচ্ছে টু, একটা হচ্ছে অ্যাড। তাহলে সক্রেটিস নিউ দিস, সক্রেটিস এটা জানতো, অ্যান্ড নুডেড টু দ্য জেইলার, এবং জেইলারের দিকে সে মাথা ঝুঁকালো বা মাথা নাড়ালো। নুডেড অ্যাট দ্য জেইলার, জেইলারের সাথে কি সে সম্মতি প্রকাশ করলো। বার্স্টিং ড্যাশ দ্য টিয়ার্স দ্য জেইলার ওয়েন্ট আউট অফ দ্য রুম অ্যান্ড রিটার্নড ড্যাশ আ কাপ অফ হ্যামব্লাক। তাহলে এফ নম্বরের অ্যান্সারটা কি হবে, এফ। বার্স্টিং কি হবে, তামো মোজাম্মেল, হ্যাঁ তুমি বলেছো, আউট বলেছো, আর টু বলেছো। এফ নম্বরের অ্যান্সারটা কি হবে, এফ নম্বরের অ্যান্সারটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। বার্স্টিং ইনটু টিয়ার্স, বার্স্ট ইনটু, বার্স্টের সাথে সবসময় কি বসে এটা তোমরা মাথায় রাখবে, বার্স্ট ইনটু টিয়ার্স। এই বার্স্ট অর্থাৎ কান্নায় ভেঙে পড়া, বার্স্ট শব্দের অর্থ হচ্ছে কান্নায় ভেঙে পড়া। যখন কেউ কান্নায় ভেঙে পড়ে তখন বলে বার্স্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়ে। তাহলে বার্স্টের সাথে কি বসে, ইনটু বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে বার্স্টিং ইনটু টিয়ার্স দ্য জেইলার ওয়েন্ট আউট অফ দ্য রুম অ্যান্ড রিটার্নড, জি নম্বরে কি হবে, রিটার্ন ড্যাশ আ কাপ অফ হ্যামব্লাক। রিটার্নড জি নম্বরে অ্যান্সার কি হবে, রিটার্নড উইথ আ কাপ অফ হ্যামব্লাক। রিটার্নড উইথ তিনি ফিরে আসলেন কি নিয়ে, উইথ আ কাপ অফ হ্যামব্লাক, এক কাপ হ্যামব্লাক সাথে করে নিয়ে তিনি আবার কোথায় ফিরে আসলেন, সক্রেটিসের কাছে ফিরে আসলেন। তাহলে এফের পরে জি নাম্বারের অ্যান্সার কি হবে, জি নাম্বারের অ্যান্সার হবে উইথ। তার মানে তোমরা যারা উইথ কমেন্ট করেছো তোমাদেরটা হয়েছে। সক্রেটিস লিফটেড দ্য কাপ থ্রু হিজ লিপস, তার মানে সে ওই পয়জনটা হ্যামলকটা পান করলো। হিজ পিউপিলস ট্রাইড টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স আউট বাট সুন দ্য রুম ওয়াজ ফিল্ড ড্যাশ দ্য সাউন্ড অফ উইপিং। তার মানে তার ছাত্ররা যারা ছিল তারা কান্নাকে চেপে রাখার চেষ্টা করতেছিল। যখন সক্রেটিস হেমলক পান করছিল বা পান করে নিচ্ছিল তখন তার ছাত্ররা কান্নায় ভেঙে পড়লো, অ্যান্ড পুরো রুমটা মানে কান্নার শব্দে ভরপুর হয়ে গেল। তার মানে এইচ নাম্বারের অ্যান্সারটা কি হবে, এইচ নাম্বারের অ্যান্সারটা উইথ বলেছো অনেকে।
তাহলে কি হবে ফিলড উইথ, এই যে ফিলের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে সবসময় উইথ বসে। তার মানে ফিল উইথ দ্য সাউন্ড অফ উইপিং, উইপিংয়ের সাউন্ড দ্বারা পুরো রুমটা কি হয়ে গেল, ভরে গেল। অ্যান্ড উইথ দ্য কাপ অফ পয়জন ড্যাশ হ্যান্ড, তাহলে এখানে আই নম্বরে ড্যাশ হ্যান্ড সক্রেটিস সেড হোয়াট ইজ স্ট্রেঞ্জ, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, এই স্ট্রেঞ্জ সাউন্ডটা কিসের, তার মানে আই নাম্বারে অ্যান্সারটা কি হবে একটু যদি খেয়াল করো, উইথ দ্য কাপ অফ পয়জন ড্যাশ হ্যান্ড, অর্থাৎ সক্রেটিস হচ্ছে গিয়ে যখন তার কাপ অফ পয়জনটা কোথায় নিল, হাতে নিল, তাহলে এরপরে আই নম্বরের অ্যান্সারটা কি হবে, আই নম্বরটা খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। ইন হ্যান্ড বলেছো অনেকেই, যারা আই নম্বরে ইন হ্যান্ড বলেছো তাদেরটা হয়েছে ইন হ্যান্ড। কী হবে, ইন হ্যান্ড, যখন সে পয়জনটা হাতের মধ্যে নিল, সক্রেটিস সেড, হাতের মধ্যে নিয়ে সক্রেটিস বলল হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, এই স্ট্রেঞ্জ সাউন্ডটা কিসের, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট আ ডাই শুড ডাই না, এখানে হবে আ ডাই শুড ড্যাশ পিস, এখানে যে নাম্বার কি হবে, বি সাইলেন্ট অ্যান্ড হ্যাভ প্যাশনস, তাহলে যে নাম্বারের অ্যান্সারটা কি হবে, ইন পিস। একটা মৃত্যু কিভাবে হওয়া দরকার, একটা মৃত্যু হওয়া দরকার শান্তিতে। তার মানে সক্রেটিস বলছে কোনো একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা হওয়া দরকার কিসে, শান্তিতে। তার মানে সক্রেটিস জেনে শুনে সে তার মৃত্যুকে কি করে নিল, মৃত্যুকে বরণ করে নিল। সক্রেটিস একজন বিখ্যাত দার্শনিক, একজন বিখ্যাত ফিলোসোফার, তার ফিলোসফির জন্য যখন পুরো রাষ্ট্রের অস্তিত্ব কেঁপে যাচ্ছিল, তখনকার সময়ের যে রাজা ছিল, সেই রাজা তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সেই বিখ্যাত দার্শনিক, বিখ্যাত ফিলোসোফার, যিনি নো দাইসেলফ, নিজেকে জানো বা নিজেকে চিনো, এই ফিলোসফি দিয়েছিলেন, এই দর্শন প্রচার করেছিলেন, তাকে কি করা হয়েছে, হেমলক পান করিয়ে তাকে জেলখানায় বসে হত্যা করা হয়েছে। সুতরাং এটা এসেছে কয়েকবার, তোমাদেরও আসতে পারে। তাহলে এখানে যে বিষয়টা আমরা খেয়াল করলাম, এখানেও কিন্তু অনেকগুলো প্রিপোজিশন কোথা থেকে এসেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে, এবং আমরা প্যাসেজের বাংলা অর্থ পড়ে যখন এটাকে সলভ করার চেষ্টা করেছি তখন কিন্তু এটার আমরা ভালো অ্যান্সার করতে পেরেছি। সুতরাং বাসায় বসে যদি তোমরা প্রিপোজিশন এই পার্টের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে এগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এবং এই 30টা যদি প্র্যাকটিস করো, বিলিভ ইট অর নট, এই 30টার মধ্য থেকে যে কোনো একটা পরীক্ষায় মাস্ট চলে আসবে। তুমি যে বোর্ডেই থাকো না কেন, এই 30টার মধ্য থেকেই চলে আসবে। এই 30টার মধ্য থেকে কমন যদি নাও আসে, এই 30টা প্র্যাকটিস করার ফলে তুমি তোমার যে প্রিপোজিশনটা থাকবে সেই প্রিপোজিশনটা থেকে 8 থেকে 9টা অথবা 7 থেকে 8টা নির্দ্বিধায় নির্বিঘ্নে কারেক্ট অ্যান্সার করতে পারবে, সঠিক অ্যান্সার করতে পারবে। বাসায় বসে বসে একটু শব্দ করে পড়বে এবং একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা একটা কোশ্চেন 2বার পড়বে। যদি সময় বেশি পাও তাহলে 3বার পড়বে। কিছু কিছু টপিকস 2 থেকে 3বার পড়তে হবে, কিছু কিছু টপিকস একবার পড়লেই হয়ে যাবে। যেমন প্রিপোজিশন পার্টটা 2বার পড়াটা বেটার, রাইট ফর্ম অফ ভার্বসটা 2বার পড়াটা বেটার, সিনোনিম অ্যান্টোনিমটা 2বার পড়া বেটার। আবার স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস একবার পড়লেই হয়ে যায়, ন্যারেশন একবার পড়লেই হয়ে যায়, কমপ্লিটিং সেন্টেন্স একটু নিয়ম কানুন জেনে একবার পড়লেই হয়ে যায়, মডিফায়ার্স একবার অথবা 2বার পড়লেই হয়। মডিফায়ার্সটাও খুব সহজ, কারণ বক্সের মধ্যে তোমার দিক নির্দেশনা দেয়াই থাকে যে তুমি যেই শব্দটা ব্যবহার করবে সেটা কি অ্যাডজেক্টিভ হবে, সেটা কি নাউন হবে, সেটা কি ভার্ব হবে, সেটা কাকে মডিফাই করবে এটা কিন্তু বলা থাকে। মডিফায়ার্স বিষয়টাও কিন্তু খুব সহজ একটা বিষয়। এরপরে পাঞ্চুয়েশন প্র্যাকটিস করার আহামরি কিছু নেই, কারণ পাঞ্চুয়েশনটাও সহজ। তুমি যদি একটু খেয়াল করো, একটু শব্দ করে পড়ো, একবার করে পড়লেই, অর্থাৎ তুমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি একবার চোখ বুলিয়ে পড়ে যাও অ্যান্সারটা পাঞ্চুয়েশনের ক্ষেত্রে, তাহলেই কিন্তু হয়ে যাবে, কমন পেয়ে যাবে আশা করি। ওকে, তাহলে আমাদের প্রিপোজিশনের পার্টটা শেষ। সেকেন্ড যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। সুতরাং তোমাদের কাজ হবে এখান থেকে অ্যান্সার করা। এখানে এটাও একটা বোর্ড কোশ্চেন স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের ক্ষেত্রে। এখানে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো তোমরা জানো। এখানে স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের 2-3টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে যেখানে কনফিউশন তৈরি হয়। কনফিউশন তৈরি হওয়ার মতো এখানে কোনটা আছে, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইজ ইট লাইক, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। এরপরে কনফিউশন তৈরি হয় উড রেদার এবং হ্যাড বেটার নিয়ে, কোথায় উড রেদার ব্যবহার করব, কোথায় হ্যাড বেটার ব্যবহার করব, এই দুইটা নিয়ে কনফিউশন তৈরি হয়। একটা কনফিউশন তৈরি হয় উড রেদার
আরেকটা তৈরি হয় হ্যাড বেটার নিয়ে, আবার হ্যাড বেটারের সাথে হ্যাভ টু, আই হ্যাভ টু, আমাকে করতেই হবে, যেতেই হবে, এটা নিয়ে আরেক জায়গায় কনফিউশন তৈরি হয় হোয়াট ইজ লাইক, হোয়াট ইজ লুক লাইক। তাহলে এটার যদি আমরা একেবারে শুরুতেই সলভ করার আগে একটু সলিউশন দিই, উড রেদার যুক্ত সেন্টেন্সে সবসময় তোমরা কি পাবে, দেন পাবে, THAN। কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেন দেখো তাহলে ওখানে কি বসবে, ওখানে বসবে উড রেদার। তাহলে উড রেদার থাকলে কি বসবে, দেন থাকলে কি বসবে, উড রেদার। এবং এখানে আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো, উড রেদার ব্যবহৃত হয় দুটো বিষয়ের মধ্যে কোনো একটাকে পছন্দ করার ক্ষেত্রে। যেমন আই উড রেদার ডাই দেন বেগ, অর্থাৎ আমি মরে যাব তবেও ভিক্ষা করব না। তার মানে আমার হাতে দুটো অপশন, একটা হচ্ছে মরে যাওয়া আর একটা হচ্ছে ভিক্ষা করা। তার মানে আমি মরে যাব কিন্তু ভিক্ষা করব না। অন দ্য আদার হ্যান্ড হ্যাড বেটার ব্যবহৃত হয় উপদেশ দেওয়ার জন্য। যেমন আমি তোমাকে উপদেশ দিলাম, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড ফর দ্য এক্সাম, তুমি বরং পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করো। তার মানে এখানে হ্যাড বেটারটা ব্যবহৃত হয় পরামর্শের জন্য বা উপদেশ দেওয়ার জন্য। আর হ্যাভ টু মানে করতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে, আমি যদি না যাই তাহলে কোনো ঝামেলা হতে পারে, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে কি ব্যবহৃত হয়, হ্যাভ টু ব্যবহৃত হয়। এরপরে হোয়াট ডাজ লুক লাইক এবং লাইক। লুক লাইক মানে হচ্ছে দেখতে কেমন। লুক লাইক শব্দের অর্থ কি, লুক লাইক শব্দের অর্থ হচ্ছে দেখতে কেমন। যেমন এই কোরবানির সময় তোমরা যে গরু অথবা ছাগল যেগুলোই কোরবানি দেওয়ার জন্য কিনেছো, তোমাকে জিজ্ঞেস করে হলো হোয়াট ডাজ ইউর কাউ লুক লাইক, তোমার গরুটা দেখতে কেমন। গরুটা দেখতে কেমন মানে গরুটা কি সাদা না গরুটা কালো না লাল। তার মানে আমি এটার কালার সম্পর্কে জানতে চাচ্ছি, এটার শেপ সম্পর্কে জানতে চাচ্ছি, এটা শিং কি বড় না ছোট এটা জানতে চাচ্ছি। তার মানে লুক লাইক শব্দের অর্থ হচ্ছে দেখতে কেমন, অর্থাৎ এটার বাহ্যিক আবয়বটা কেমন, এটার স্ট্রাকচারটা কেমন। আর হোয়াট ইজ ইট লাইক, লাইক মানে হচ্ছে তোমার অনুভূতি কি। লাইক মানে কি, অনুভূতি। অনুভূতি যদি বলতে চাও দ্যাট মিনস তোমার ইনার ফিলিং, কোনো কিছু নিয়ে তোমার মনের চিন্তাকে। আমি বললাম হোয়াটস ইউর কাউ লাইক, তার মানে কাউ লাইক এটা যদি বলি তার মানে হচ্ছে এই কাউ নিয়ে তোমার অনুভূতি কি। হোয়াটস ইউর ড্রেস লাইক মানে তুমি নতুন একটা ড্রেস পরেছো, এই ড্রেস নিয়ে তোমার অনুভূতি কি, অর্থাৎ আমার খুব ভালো লাগছে, আমি খুব হ্যাপি ফিল করছি, অর্থাৎ আমার মধ্যে একটা উদ্যমের তৈরি হয়েছে, সাহসের তৈরি হয়েছে। অথবা কোনো এক জায়গায় তুমি ঘুরতে গেছো, ওই জায়গায় ঘোরা সম্পর্কে তোমার অনুভূতি কি। যদি তোমার অনুভূতি ইনার ফিলিংস জানতে চাওয়া হয় তখন ব্যবহার করবা হোয়াট ইজ ইট লাইক। আর যখন কোনো কিছু দেখতে কেমন এটা জানতে চাওয়া হবে তখন ব্যবহার করবা লুক লাইক। ওকে, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। বাকি অংশগুলো খুবই সহজ, আমরা যদি এটা প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো। প্রথম যে প্রশ্নটা আছে, ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ ড্যাশ ইউ লেফট দিস প্লেস। তাহলে এখানে প্রথমে এ নাম্বারের অ্যান্সারটা কী হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। এ নাম্বারে রাশেদা আক্তার বলেছো অ্যাজ সুন অ্যাজ। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও আমাদের এ নাম্বারের যে প্রশ্নটা আছে, এ নাম্বার প্রশ্নের অ্যান্সার কী হবে। এ নাম্বার প্রশ্নের অ্যান্সার কী হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। এ নাম্বার প্রশ্নের অ্যান্সার কী হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, আমরা যখন করব স্পেশাল ফ্রেজ অ্যান্ড অর্স, এই ক্ষেত্রে আমরা কিসের দিকে খেয়াল রাখবো, এই ক্ষেত্রে আমরা অর্থের দিকে খেয়াল রাখবো। পুরো সেন্টেন্সটা পড়ে যেই অর্থ আসতেছে সেই অর্থের দিকে খেয়াল রেখে এরপরে আমরা বক্সের মধ্য থেকে কি করব, শব্দগুলো নিব। এখন দেখো, ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমাকে খুঁজছে। সুতরাং ইট ইজ হাই টাইম আছে আর অ্যাজ সুন অ্যাজ আছে, তার মানে ইট ইজ হাই টাইম ইউ লিফট দ্য প্লেস। এখন দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সবসময় তোমরা এটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে পড়েছো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সবসময় কোন টেন্স বসে, এরপরে সবসময় বসে পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স বসে, পাস্ট ইনডেফিনিট। তার মানে এখানে ইউ লেফট দ্য প্লেস, এটা কোন টেন্সে দেওয়া আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে। তার মানে কি বসবে এখানে, এখানে বসবে ইটস হাই টাইম, এটাই সর্বোচ্চ সময় ইউ লিভ দ্য প্লেস। ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, ইউর
তোমার শত্রু তো তোমাকে খুঁজছে, সুতরাং এটাই সর্বোচ্চ সময় তুমি জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। তার মানে এখানে কি বসবে, ইট ইজ হাই টাইম বুঝবে। ওকে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলে কিন্তু এই বাক্যটা হচ্ছে না। অ্যাজ সুন অ্যাজ বাক্যের মধ্যে কি হিসেবে ব্যবহৃত হবে, কানেক্টরস হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু এখানে কি আছে, একটা ফুল স্টপ আছে। যদি এখানে ফুল স্টপটা নেয় দেওয়া হয়নি, এটা মিস্টেক ছিল। ওকে, তারপরে বি নম্বর প্রশ্নটা যদি দেখি, ইট ইজ রেইনিং হেভিলি, খুব ভারী বর্ষা হচ্ছে, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। এক্ষেত্রে এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কি বসবে, ইট ইজ রেইনিং হেভিলি ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। ইট ইজ রেইনিং হেভিলি ড্যাশ। 2 নম্বরের যে প্রশ্নটা, 2 নম্বরের অ্যান্সার কি হবে, কামরুল ইসলাম ফাহিম বলেছে উড ইউ মাইন্ড। এখন দেখো এই উড ইউ মাইন্ড এর পরে সবসময় ভার্বের আইএনজি বসে। উড ইউ মাইন্ডের পরে সবসময় কি বসবে, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সবসময় আইএনজি বসবে, এটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সেও লাগবে। সুতরাং উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের বি নাম্বার আর এটা হবে আমাদের এ নাম্বার। এরপরে রিফাত অফেন বিহেভস dash she wear a prince, it becomes very difficult for me to tolerate him। অর্থাৎ এটা আমার জন্য একেবারেই অসহ্য তাকে সহ্য করা, সে এমনভাবে আচরণ করে যেন সে প্রিন্স, অর্থাৎ সে এমনভাবে আচরণ করে যেন সে রাজপুত, রাজার ছেলে। সুতরাং এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি হবে, অ্যাজ ইফ হবে। তাহলে এই যে অ্যাজ ইফ অ্যাজ দো এই বিষয়টা তোমরা পড়েছো, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে অ্যাজ ইফ। অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে কি বসে, অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। এটা মাথায় রাখবে, এটা কমপ্লিটিং সেন্টেন্সেও লাগবে। অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের সি নাম্বারের অ্যান্সার কি হবে, সি নাম্বারের অ্যান্সার হবে অ্যাজ ইফ। এরপরে ডি নাম্বারের যে প্রশ্নটা আছে, এদিকে যদি আমরা খেয়াল করি, হুমায়ুন আহমেদ was a teacher, author, dramatist and filmmaker. He dash on 13 November 1948. ডি নম্বরের অ্যান্সার কি হবে, ডি নম্বরের অ্যান্সার হবে was born। তার মানে এখানে যেহেতু একটা সাল দেয়া আছে, তার মানে এটা দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে কি হবে, এখানে হবে was born, তিনি জন্মগ্রহণ করেছেন 1948 সালের 13ই নভেম্বর। তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের ডি নাম্বার। ওকে, এরপরে হচ্ছে ই নাম্বার, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক রেজাল্ট, ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, তুমি কি করতে পারবে না, ভালো ফলাফল তৈরি করতে পারবে না, অথবা তুমি ভালো ফলাফল অর্জন করবে না। এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। অসংখ্য ধন্যবাদ। তাহলে এটা কি হবে, আনলেস হবে, এটা আমরা সহজেই বুঝতে পারছি। তাহলে ই নম্বরে কি হবে, আনলেস হবে। তাহলে এখানের যে এই যে 5টা প্রশ্ন দেখলাম, 5টা প্রশ্ন থেকে আমরা কি দেখলাম বা কি বুঝলাম, সেটা হচ্ছে এই 5টা প্রশ্ন তৈরির ক্ষেত্রে আমরা যদি সেন্টেন্সের অর্থ জানি, অর্থ বুঝি, প্লাস হচ্ছে যদি আমাদের স্ট্রাকচার জানা থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। এবং এটা খুবই সহজ, এবং এখানে 5-এ 5 পাওয়া একেবারে পানিবাদ একটা বিষয়। ওকে, এরপরে আমরা এফ নম্বরের যে প্রশ্নটা আছে, এফ নম্বরের প্রশ্নটা যদি দেখি, রিজাইন মাই জব দেন টলার ইনজাস্টিস। এফ নম্বরের অ্যান্সারটা কি হবে, এটাও তোমাদের পারার কথা, আনলেস শব্দের অর্থ যদি না। অসংখ্য ধন্যবাদ। তাহলে এফ নম্বরের যে প্রশ্নটা আছে, এফ নম্বরের প্রশ্নের অ্যান্সার কি হবে, খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও, এফ নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে। এফ নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে, উড রেদার। এখানে দেখো কি আছে, এখানে আছে দেন, টিএসএন দেন আছে। তার মানে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম কোনো প্রশ্নে যদি দেন থাকে, টিএসএন দেন থাকে, তখন কি বসবে, তখন বসবে উড রেদার। তাহলে এখানে কি আছে, উড রেদার আছে। তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের এফ নাম্বার প্রশ্নের উত্তর। এফ নাম্বার প্রশ্নের উত্তর কি হবে,
এফ নম্বর প্রশ্নের উত্তর হবে উট্রেদার। এরপরে হচ্ছে জি নাম্বার, সন ড্যাশ আ স্যাটেলাইট ড্যাশ ফাদার আই হ্যাভ হেয়ার্ড অফ ইট বাট নেভার গট আ চান্স টু সি ইট। তার মানে আমি এটা দেখার কোনো চান্স পাই না। জি নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। উট্রেদার শব্দের অর্থ হচ্ছে বরং ভালো, উট্রেদার শব্দের অর্থ হচ্ছে বরং। উট্রেদার শব্দের অর্থ কি? উট্রেদার শব্দের অর্থ হচ্ছে বরং। তাহলে পরের প্রশ্নটা হোয়াট ডাজ লুক লাইক, এটা সহজেই বোঝা যাচ্ছে কারণ এখানে দুইটা ব্ল্যাঙ্কস আছে আর দুইটা ব্ল্যাঙ্ক যুক্ত এখানে একটাই আছে, সুতরাং এটা একেবারেই সহজ, এটা জি নাম্বার হবে। এরপরে এইচ নাম্বারের দিকে যদি একটু খেয়াল করি, এইচ নাম্বার প্রশ্নের অ্যান্সার কী হবে? উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস বাট দ্য পুলিশ ডিডেন্ট ইভেন কাম আফটার 2 hours। উই ইনফর্ম দ্য পুলিশ, কোনটা হবে এরপরে অ্যান্সার কোনটা হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। এর পরেরটা অ্যান্সার কি হবে খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। অ্যাজ সুন অ্যাজ, দেখো উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করলাম অ্যাজ সুন অ্যাজ, তার মানে এটা হবে এইচ নাম্বার, অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। তার মানে দেখো অ্যাজ সুন অ্যাজের প্রথম অংশটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরের অংশটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং মধ্যে এটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? একটা লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়েছে। উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করেছি অ্যাজ সুন অ্যাজ যে মাত্র দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, অ্যাক্সিডেন্টটা সংঘটিত হয়েছে, এটা সহজেই বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে আই নাম্বার, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস উই রিমেইন অ্যাওয়ার অফ দেম। আওয়ার সোসাইটি, এখানে উইর পরে একটা গ্যাপ হবে, এই গ্যাপটা দেয়া হয় নাই। উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম, এখানে আই নম্বরে কি হবে? আই নাম্বারে হ্যাভ টু বুঝবে। আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন উই হ্যাভ টু, এখানে কি বুঝবে? এখানে বুঝবে উই হ্যাভ টু, তাহলে এখানে এটা বুঝবে হ্যাভ টু, আই নাম্বারে বুঝবে এটা উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম। এরপরে এখানে একটা গ্যাপ হবে, গ্যাপটা দেওয়া হয়নি, এখানে ইস আছে, তার মানে এই ইসের পূর্বে কি বুঝবে? দেয়ার ইস, এই দেয়ারটাকে কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তাহলে দেয়ারটা কোথায়? অ্যাজ ইফ দেয়ার, এটা কি হবে? জি নাম্বারে হবে। ইট এবং দেয়ারের পরে নর্মালি কি বসে? ইট এবং দেয়ারের পরে নর্মালি একটা ভার্ব বসবে। ইট এবং দেয়ারের পরে নর্মালি একটা কি বসবে? ইট এবং দেয়ারের পরে নর্মালি একটা ভার্ব বসবে। আশা করি তাহলে তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। হ্যাভ টু বুঝবে এবং পরেরটা কি বুঝবে? দেয়ার বুঝবে। অসংখ্য ধন্যবাদ। তাহলে এই বিষয়টা খুব সহজ, তবে এক্ষেত্রে তোমরা একটা বিষয়ে খেয়াল রাখবে, পরীক্ষার সময় তোমাদের যেই প্যাসেজটা আসবে বা যেই ব্ল্যাঙ্কসগুলো আসবে, এখানে কিছু কিছু টপিক্সে প্রশ্নটা পড়ার পরে বা অপশনটা পড়ার পরে কনফিউশন তৈরি হতে পারে। যদি কনফিউশন তৈরি হয় তাহলে এটাকে সরাসরি না লিখে স্কিপ করবে। যেমন তোমার কনফিউশন তৈরি হতে পারে হোয়াট ডাজ লুক লাইক আর লাইকের মধ্যে, আবার কনফিউশন তৈরি হতে পারে হ্যাভ টু এবং হ্যাড বেটারের মধ্যে, অথবা উড রেদার হ্যাড বেটারের মধ্যে। এক্ষেত্রে সবগুলো অ্যান্সার করে এরপরে যেই দুটো নিয়ে কনফিউশন হয়েছে এটা নিয়ে লাস্টে অ্যান্সার করবা। প্রথমেই যে অ্যান্সার করতে হবে এমনটা না, বরং এটাকে তুমি স্কিপ করে এরপরে সামনে আগাবা। এরপরে দেখবা যে কোন দুইটার মধ্যে মানে কনফিউশনটা তৈরি হয়েছে, এরপরে লজিক্যালি চিন্তা করে দেখবা যে কোনটা দ্বারা কী বোঝাচ্ছে, তারপরে অ্যান্সার করবা। অর্থাৎ তুমি একটাকে লিখে ফেলছো, এরপরে আবার আর এক ফ্রেন্ডের কাছে শুনছো, শোনার পরে আবার কাটছো, আবার লিখছো, আবার তোমার কাছে মনে হচ্ছে, এমনটা না, বরং যেটা কনফিউশন তৈরি হবে এটা দেখে দিবা, প্রশ্নটা উঠিয়ে পরে অ্যান্সার করবা। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের স্পেশাল ফ্রেজ অ্যান্ড অর্স নিয়ে আশা করি কোনো ঝামেলা নেই এবং ঝামেলা হবে না, এখান থেকে প্রশ্ন আসলে আমরা পারবো। সর্বশেষ হচ্ছে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশনটাও খুব বেশি সহজ। ন্যারেশনের ক্ষেত্রে আমরা আমাদের জাস্ট নিয়মগুলো যদি একটু খেয়াল রাখি বা মনে রাখি তাহলে কিন্তু আমরা ন্যারেশনটা করতে পারবো। আমি তোমাদের ন্যারেশনের যে ক্লাসগুলো ছিল সেখানে আমি আলোচনা করেছিলাম ন্যারেশনের ক্ষেত্রে আমরা ওভারঅল টোটাল 5 ধরনের পরিবর্তন করি।
ন্যারেশনের ক্ষেত্রে আমরা কয় ধরনের পরিবর্তন করি? 5 ধরনের পরিবর্তন করি। ন্যারেশন করার ক্ষেত্রে প্রথমেই তোমাকে পুরো প্যাসেজটা একবার পড়ে নিতে হবে, একবার অথবা 2 বার। তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন স্পিচটা কে দিচ্ছে, কোন কথাটা কে বলছে। দ্বিতীয়ত তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ এই ন্যারেশনের স্পিচটা কোনটা কোন সেন্টেন্সে আছে, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি, এটা আইডেন্টিফাই করতে হবে। থার্ড তোমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে এই বাক্যের বা এই ন্যারেশনের এই প্যাসেজের মধ্যে সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে, আমরা টেন্সটা আইডেন্টিফাই করব। আমাদের কাজগুলো শেষ আইডেন্টিফাই করার। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ন্যারেশন যখন আমরা লিখতে যাব আমরা একটা বিষয় মাথায় রাখবো যে ন্যারেশনের ক্ষেত্রে অবশ্যই সবগুলো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। ন্যারেশনে এখানে এটার মধ্যে প্যাসেজের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয়া থাকতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স দেয়া থাকতে পারে, অপটাটিভ সেন্টেন্স দেয়া থাকতে পারে, অনেকগুলো বিষয় দেয়া থাকতে পারে, কিন্তু সবগুলো সেন্টেন্স কি কোন সেন্টেন্সে লিখতে হবে? সবগুলো সেন্টেন্সকেই প্যাসেজ ন্যারেশনে করার পরে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করার পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। তার মানে ইন্টারোগেটিভটাও কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে, ইম্পারেটিভটা অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা একটা বিষয়। সেকেন্ড আর একটা বিষয় তোমরা খেয়াল রাখবে সেটা হচ্ছে কিছু শব্দ আছে, কিছু স্পেশাল শব্দ আছে, যেমন স্যার থাকলে রিসপেক্টফুলি, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, হা থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপরে থ্যাংক ইউ থাকলে থ্যাংকড হিম, ওয়েলকাম থাকলে ওয়েলকামড হিম, গুড বাই থাকলে হি উইশড, অথবা বেট গুড বাই, অথবা গুড মর্নিং থাকলে উইশড গুড মর্নিং। এই যে বিষয়গুলো আছে টুকিটাকি যে বিষয়গুলো, অথবা কাউকে যদি সম্বোধন করা হয় অ্যাড্রেসিং হিম অথবা অ্যাড্রেসিং দেম, অ্যাজ ফ্রেন্ডস অথবা অ্যাজ রাফি সাফি, তোমরা যেটাই বলো না কেন। আবার হচ্ছে গিয়ে যদি আল্লাহর নামে শপথ করা হয় তাহলে সুয়ারিং বাই গড, সুয়ারিং বাই আল্লাহ। এই যে বিষয়গুলো আছে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে। কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের 5 ধরনের পরিবর্তন। তাহলে 5 ধরনের পরিবর্তন কি আমরা যদি এটা একটু প্রথমেই বলে নেই সংক্ষেপে, যে আমরা প্রথমেই 5 ধরনের পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে রিপোর্টিং ভার্বটা দেখব। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে যে পরিবর্তনটা হবে, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে যদি রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেইড, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে বসবে আস্কড, ইম্পারেটিভ সেন্টেন্স হলে বসবে রিকোয়েস্ট, অর্ডার, সাজেস্ট, অপটাটিভ সেন্টেন্স হলে বসবে উইশড অথবা প্রেড, এক্সক্লামেটরি সেন্টেন্স হলে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো। এটা ছিল আমাদের ফার্স্ট পরিবর্তন। সেকেন্ড পরিবর্তন কি? কানেক্টরসের ক্ষেত্রে অ্যাসার্টিভ, তারপরে অপটাটিভ, এক্সক্লামেটরি, এই তিনটার ক্ষেত্রে কি বসে? কানেক্টরস কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাবো। এরপরে ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে বসাবো ইফ অথবা হোয়েদার। আর যদি ডাব্লিউএস অর দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএস অরটাই কানেক্টরস হিসেবে থেকে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কানেক্টরস হিসেবে কি বসাবো? টু বসাবো, অথবা লেট দ্বারা যদি শুরু হয় তাহলে দ্যাটই থেকে যাবে। এটা গেল আমাদের কানেক্টর, সেকেন্ড পরিবর্তন। থার্ড পরিবর্তন হচ্ছে পার্সন পরিবর্তন। আমাকে দেখতে হবে ইনভার্টেড কমার মধ্যে এই অংশটুকু কে বলছে, অর্থাৎ এই কথাটা কে কাকে বলছে, আমাকে এই পার্সনটা আইডেন্টিফাই করতে হবে। আমরা নর্মালি জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। এত কিছু যদি মনে না থাকে তুমি দেখবে যে এই কথাটা কে বলছে, এই কথাটা কি বক্তা বলছে না শ্রোতাকে উদ্দেশ্য করে বলছে, না শ্রোতার কথা কাকে উদ্দেশ্য করে কে বলছে, অর্থাৎ পারসন আইডেন্টিফাই গেল। এরপরে আমাদের ফোর্থ পরিবর্তনটা হচ্ছে টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি করব? সরাসরি প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্সে রূপান্তর করে দেব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তখন সেটাকে করব পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে এটার কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো পরিবর্তন হবে না। যদি ফিউচার টেন্স থাকে তখন সেটা কি হয়ে যাবে? ফিউচার পাস্ট হয়ে যাবে। ক্যান থাকলে কুড হয়ে যাবে, শ্যাল থাকলে উড হয়ে যাবে বা শুড হয়ে যাবে, মে থাকলে মাইট হয়ে যাবে, অর্থাৎ মডেল অক্সিলারিগুলোর পাস্ট ফর্ম হয়ে যাবে। এটা আমাদের ফোর্থ পরিবর্তন। আর ফিফথ পরিবর্তন হচ্ছে কিছু
ওয়ার্ডস আছে, যে ওয়ার্ডসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হয়। ওয়ার্ডসগুলো নাও থাকলে কি হয়, দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে, কাম থাকলে গো। এই যে সামান্য যে টুকিটাকি বিষয়গুলো আছে, শব্দগুলো, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি যে 5 ধরনের পরিবর্তনের কথা বললাম, এই 5 ধরনের পরিবর্তনই কিন্তু টিচার যখন তোমার খাতাটা মূল্যায়ন করবে এই বিষয়টা বেশি করে ভালো করে দেখবেন। সুতরাং এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। ওকে, তাহলে আমরা এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটার দিকে যদি একটু খেয়াল করি, একটু দেখো এখানে, এটাকে তোমরা পড়ো। আমরা এখানে যদি দেখি, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকিট সেলার, কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আই উইল বাই 5 tickets, টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকিট সেলার। ওকে, শেষ। তাহলে এই প্যাসেজটাকে যদি আমরা ন্যারেশন করতে চাই, প্রথম যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার ন্যারেশনটা কি হবে, পরিবর্তনটা কি হবে? হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্কড দ্য টিকিট সেলার। এই যে সেন্টেন্সটা এই পর্যন্ত, আস্ক দ্য টিকিট সেলার, এই পর্যন্ত আমাদের ন্যারেশনটা কি হবে, এটা খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা এটাই প্র্যাকটিস করব। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে সাজেশন, অবশ্যই প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে। প্রিভিয়াস ইয়ারের সাজেশনগুলো পড়বে, প্যারাগ্রাফগুলো পড়বে, সেই সাথে সাথে ক্লাস শেষে যদি পসিবল হয় তাহলে তোমাদের পেজে প্যারাগ্রাফগুলোর সাজেশন দিয়ে দেওয়া হবে। আজকের স্লাইডে যদিও এটা রেডি করা নেই, আমাদের নেক্সট যে আগামীকালকে সন্ধ্যা 7টায় ক্লাস হবে সেই ক্লাসে প্যারাগ্রাফের পূর্ণাঙ্গ সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তবে তোমরা বাসায় বসে একটু দেখে নিবে এবং আমি এটা দেখব যে দেয়া যায় কিনা প্যারাগ্রাফের সাজেশনটা ক্লাস শেষে, তাহলে অবশ্যই দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে প্রথম যে সেন্টেন্সটা আছে, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্কড দ্য টিকিট সেলার, এটার ন্যারেশনটা কি হবে খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। এটার ন্যারেশনটা কি হবে খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আমরা যদি এটা করি তাহলে এটা কি হবে দেখো, আমরা বলতে পারি দ্য টিকিট সেলার কি হবে, দ্য টিকিট সেলার আস্কড, এখানে যেহেতু আস্কড দেয়া আছে, এই অংশটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে এখানে আস্কড দেয়া আছে, আমাকে আর আস্কড আনতে হচ্ছে না, আস্কডটা রয়েই গেল। আর এখানে স্যার আছে, স্যার থাকলে কি বসে, রিসপেক্টফুলি। দ্য টিকিট সেলার আস্কড রিসপেক্টফুলি। এরপরে আমাদের কানেক্টরস, কমা, ইনভার্টেড কমা উঠে, যেহেতু এটা ডাব্লিউএইচ অর্ড দ্বারা শুরু হয়েছে তাহলে ডাব্লিউএইচ অর্ডটাই কি হিসেবে ব্যবহৃত হবে, কানেক্টরস হিসেবে ব্যবহৃত হবে। তাহলে দ্য টিকিট সেলার আস্কড দ্য টিকিট সেলার আস্কড রিসপেক্টফুলি কাকে, তুমি বলতে পারো রিসপেক্টফুলি দ্য স্ট্রেঞ্জার, এখানে যেহেতু নাই তার মানে এটা আমরা না লিখলেও হচ্ছে। রিসপেক্টফুলি হোয়ার আমরা কানেক্টরস ব্যবহার করলাম। ডু ইউ লাইক টু গো, এটা কোন টেন্সে আছে, এটা আছে আমাদের এখানে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে এটাকে আমরা কি করে ফেলবো, পাস্ট ইনডিফিনিট করে ফেলবো। এবং আমরা বলেছি এটা ইন্টারোগেটিভ থাকবে না, কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তার মানে অ্যাসার্টিভের পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে হোয়ার ডু ইউ লাইক টু গো, এখন আমাদের পার্সন পরিবর্তন, এই ইউটাকে তোমরা বলো তো, এখানে এই ইউটাকে হোয়ার হি লাইক টু গো, তার মানে এই ইউটা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। তারপরে স্ট্রেঞ্জারের ক্ষেত্রে হি লিখলাম এবং ব্র্যাকেটে আমরা কি লিখলাম, এস লিখে দিলাম। এরপরে লাইক আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে লাইকড। এরপরে টু, হোয়ার হি লাইক টু গো, তার মানে এটা কিন্তু খুব সহজ। যার মানে যারা কমেন্ট করেছে, দ্য টিকিট সেলার পোলাইটলি the stranger politely asked the stranger where he did like to go, এখানে where do you like to go, এখানে এই ডু এর পরিবর্তে ডিড ব্যবহার করা যাবে না, কারণ দেখো এই ডুটা হচ্ছে এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করার জন্য আনা লাগছে। মূলত এই সেন্টেন্সটা যদি তুমি অ্যাসার্টিভ করো, এটা ছিল ইউ লাইক টু গো,
ইউ লাইক টু গো, তার মানে লাইক টু গো, তার মানে ডু ইউ লাইক টু গো, এখানে আমি এটাকে ইন্টারোগেটিভ করার জন্য কি নিয়ে আসছি, ডু ডিড ডাজ নিয়ে আসছি। সুতরাং এখানে এই যে ডু, এটা ইন্টারোগেটিভ করার জন্য আনতে হয়েছে। সুতরাং এটাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব তখন কিন্তু ডু ডিড ডাজ এটা বাদ যাবে। সুতরাং এখানে হোয়ার হি লাইক টু গো হবে, কি হবে, লাইকড টু গো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা যারা কমেন্ট করেছিলে তাদেরটা কিন্তু হয়েছে। ওকে, এরপরে আমরা যদি আমাদের সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেই সেকেন্ড সেন্টেন্সটার দিকে যদি খেয়াল করি, কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, তাহলে সেকেন্ড সেন্টেন্সটা কি হবে, এখান থেকে এই পর্যন্ত কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তার মানে এখানে দেখো এই কক্সবাজার একটু কিন্তু একটা সেন্টেন্স, কক্সবাজার, তার মানে সে কি বলেছিল, সে বলেছিল আই উড লাইক টু গো টু কক্সবাজার, অথবা আই ওয়ান্টেড টু গো টু কক্সবাজার, আমি কোথায় যেতে চাই, কক্সবাজার যেতে চাই। কিন্তু এই সেন্টেন্সটাকে কিন্তু মিনিমাইজ করে শুধু কি বলা হয়েছে, কক্সবাজার বলা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা সেকেন্ড সেন্টেন্সে বলতে পারি দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, এটা হচ্ছে আমাদের প্রথম পরিবর্তন, রিপ্লাইড। এরপরে কানেক্টরস, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, কানেক্টরস ব্যবহার করলাম দ্যাট, রিপ্লাইড দ্যাট। এরপরে কি, হি লাইকড অথবা হি ওয়ান্টেড, লাইকড অথবা হি ওয়ান্টেড, হি লাইকড অথবা ওয়ান্টেড টু গো টু কক্সবাজার। তার মানে এই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে শুধু কিওয়ার্ডসটা দেয়া থাকবে, এই কিওয়ার্ডসটার সাথে তোমার রিপ্লাইটা কি হতে পারে, উত্তরটা কি হতে পারে, এটাকে তোমাকে কি করে নিতে হবে, গেস করে নিতে হবে। অর্থাৎ সে শুধু কক্সবাজার, আমরা বলি তুমি কোথায় যেতে চাও, কক্সবাজার, মূলত আমি যদি এটা পূর্ণাঙ্গ বাক্যে বলতাম, আমি কি বলতাম, আমি কক্সবাজার যেতে চাই, অথবা আমি কক্সবাজার যেতে পছন্দ করি, পূর্ণাঙ্গ বাক্যে। বাট আমরা কখনো পূর্ণাঙ্গ বাক্যে কথা বলি না, নর্মাল আমরা যখন কনভারসেশন করি অর্থাৎ শর্ট ফর্মে বলি, তাহলে সে শর্ট ফর্মে বলেছে, বাট তুমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টলি লিখবে তখন তোমাকে অবশ্যই পূর্ণাঙ্গ ফর্মে লিখতে হবে। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সবাজার, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড টু গো টু কক্সবাজার, তাহলে কি হবে, wanted to go to কক্সবাজার, the replied that কক্সবাজার না, replied that he wanted to go to কক্সবাজার। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে অবশ্যই পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে হবে। এরপরে থার্ড যে সেন্টেন্সটা, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আই উইল বাই 5 টিকেটস, তার মানে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, এই প্রশ্নটা কে করেছে, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, I will buy 5 tickets, take these tickets, they will cost 3000 টাকা, said the ticket seller। প্রথমে how many tickets do you need, এটা কে বলেছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, how many tickets do you need, তার মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এটা টিকিট সেলারে জিজ্ঞেস করবে, অন্য কেউ জিজ্ঞেস করতে পারবে না। তার মানে এরপরে তোমরা বলতে পারো দেন, তারপরে, THEN, দেন শব্দের অর্থ কি, দেন শব্দের অর্থ হচ্ছে তারপর বা তারপরে, দেন দ্য টিকিট সেলার, then the ticket seller asked, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যার জন্য আমরা রিপোর্টিং ভার্বে কি নিয়ে আসলাম, আস্কড নিয়ে আসলাম, কমা ইনভার্টেড কমা উঠে কি বসাবো, কানেক্টরস বসাবো। দেন দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, আস্কড কাকে জিজ্ঞেস করলো, আস্কড দ্য স্ট্রেঞ্জার, STRANGER, asked the stranger how many tickets, how, আমরা কানেক্টরস বসাইলাম, কানেক্টরসটা হচ্ছে হাউ মেনি টিকেটস, এখানে হাউ মেনি টিকেটস এটা একটা অংশ, প্রথম পার্টটা হাউ মেনি টিকেটস, এখানে কি হয়ে যাবে, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, হাউ মেনি টিকেটস হি, যেহেতু এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এটা আসছে প্রেজেন্ট ইনডিফিনিটে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, হাউ মেনি টিকেটস হি নিডেড, NEEDED,
ইডি নিডেড। তাহলে এখানে আমরা কি করলাম দেখো, আমাদের প্রথম পরিবর্তন কি, প্রথম পরিবর্তনটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বে আস্কড দ্য স্ট্রেঞ্জার বসাইলাম, সেকেন্ড পরিবর্তন আমরা কানেক্টরস বসাইলাম হাউ মেনি টিকেটস, থার্ড পরিবর্তন আমরা কি করলাম সাবজেক্টটা নিয়ে আসলাম হি, এবং ফোর্থ পরিবর্তন আমাদের টেন্সের পরিবর্তন, এখানে ছিল নিডটাকে পাস্ট টেন্সে করে দিলাম নিডেড, এবং এটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা কোন সেন্টেন্সে রূপান্তর করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। দ্য টিকিট সেলার ওকে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সবাজার দ্য টিকিট সেলার অ্যাগেইন আস্কড হিম, অথবা দ্য টিকিট সেলার আস্কড হিম। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের পরবর্তী যে উত্তরটা আমাদের স্ট্রেঞ্জার দিয়েছিল সেটা হচ্ছে আই উইল বাই 5 টিকিটস অ্যান্ড I will buy 5 tickets, তার মানে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, তাহলে আমরা কি বলবো, দ্য স্ট্রেঞ্জার STRANGER দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, কি রিপ্লাই করলো, স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট আই উইল বাই 5 টিকেটস, তার মানে হি উইল থাকলে কি হয়ে যাবে, উইল থাকলে হয়ে যাবে উড, হি উড বাই 5 tickets. He would buy 5 tickets. সে কয়টা টিকিট কিনবে, সে 5টা টিকিট কিনবে। হি উইল বাই 5 টিকিটস, উইল এর জায়গায় কি হয়ে যাবে, উইল আছে, আমরা টেন্স পরিবর্তন করে উড করলাম, আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তার জন্য আমরা কানেক্টরস দ্যাট নিয়ে আসলাম, সাবজেক্ট আইটা হচ্ছে স্ট্রেঞ্জার, যার জন্য আমরা কি নিয়ে আসলাম, হি নিয়ে আসলাম। তার মানে বাকি সবগুলো কিন্তু ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছো। এরপরে টেক দিস টিকেটস অ্যান্ড দে উইল কস্ট 3000 টাকা, তার মানে এই পর্যন্ত কথাগুলো কার, কথাগুলো হচ্ছে টিকিট সেলারের। তাহলে এরপরে কি বলবো, দ্য টিকিট সেলার, আমরা কি বলবো, দেন দ্য টিকিট সেলার রিকোয়েস্টেড কি রিকোয়েস্ট করছে, বলছে টেক দিস টিকেটস। এখানে দেখো টেক দিস টিকেটস, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে যায় আমরা জানি, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেস্ট, তার মানে সে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টেড। কানেক্টরস হিসেবে কি বসে, রিকোয়েস্টের পরে কানেক্টরস হিসেবে টু বসবে। দেন দ্য টিকিট সেলার রিকোয়েস্টেড টু টেক দিস টিকেটস, ওই টিকিটসগুলো কি করতে বললো, নিতে বললো, টু টেক দিস, to take these tickets and also added that এবং সে পুনরায় বলছে, অথবা again said that, তোমরা যেটাই বলো, also added that or again said that they, তার মানে দে এটা থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসনই থেকে যাবে। দে উইল আছে, উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে, পাস্ট টেন্স। দে উড কস্ট 3000 টাকা। তার মানে এই ছিল একেবারে সহজ। তার মানে তোমরা দিস থাকলে কি হয়ে যাবে, দিস থাকলে হয়ে যাবে দোষ, তাহলে দিস কোথায়, টেক দিস টিকিটস, তাহলে সরি এখানে আমার একটা মিস্টেক হয়েছে, এই দিসটা কি হয়ে যাবে, দিসটা হয়ে যাবে দোষ, দিস থাকলে কি হয়ে যাবে, দোষ হয়ে যাবে। ওকে, তাহলে অফার্ড, হ্যাঁ অফার দিলেও হবে, অথবা হচ্ছে রিকোয়েস্ট দিলেও হবে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। সুতরাং ন্যারেশন করার ক্ষেত্রে তোমরা যে বিষয়টা খেয়াল করবে, সেন্টেন্সগুলোকে আলাদা করে ফেলবে। একটা সেন্টেন্স কে বলেছে এটা দেখবে, তোমরা সেন্টেন্স আইডেন্টিফাই করবে, টেন্স আইডেন্টিফাই করবে, পার্সন আইডেন্টিফাই করবে, টেন্সের পরিবর্তন করবে, স্পেশাল অর্ডস অ্যান্ড ফ্রেজের পরিবর্তন করবে এবং স্বাভাবিকভাবে করে নিবে। বইতে যখন প্র্যাকটিস করতে যাবে এক্ষেত্রে দেখবে যে একটু বাড়ায়া শব্দ লেখছে, কমায়া শব্দ লেখছে, অথবা মানে এক্সট্রা ওয়ার্ড অ্যাড করছে, এটা দেখে একেবারেই ঘাবড়ানোর কিছু নাই। তুমি যদি ঘাবড়ায়া যাও যে না আমি বোধহয় নিয়ম কানুন জানি না, আরও বোধহয় নিয়ম কানুন আছে, এমনটা না, বরং তুমি তোমার মতো করে নিয়ম মেনে করে দিলেই তোমাকে অবশ্যই কী করবে, টিচার নাম্বার দিয়ে দেবে। আশা করি তোমরা অংশটা বুঝতে পেরেছো। এবং ন্যারেশনে আগামীকাল ইনশাআল্লাহ অর্থাৎ তোমাদের নেক্সট ইংরেজি পরীক্ষায় পূর্ণাঙ্গ নাম্বার পাবে বলে আমি বিশ্বাস করি। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই শেষ। আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করেছি, স্পেশাল ফ্রেজ অ্যান্ড অর্ডস নিয়ে আলোচনা করেছি এবং প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। সুতরাং তোমাদের কাছে আমার সর্বশেষ আবার রিকোয়েস্ট থাকবে, গ্রামারের যে টোটাল 9টা পার্ট আছে সেই 9টা পার্টে
প্রিভিয়াস ইয়ারের 2023 সাল থেকে 2017 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন বোর্ডের, সেই বোর্ডের কোশ্চেনগুলো তোমার বাসায় যে বইটা আছে সেই বই এবং অ্যান্সার শিট পাশাপাশি রেখে প্র্যাকটিস করে যাবে মিনিমাম 2 বার করে, অথবা যদি সময় পাও 3 বার করে প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ। তাহলে গ্রামারের 60 মার্কসের মধ্যে মিনিমাম তুমি 50+, 50+ নাম্বার কী করতে পারবে, ক্যারি করতে পারবে। এবং রাইটিং পার্টের যে 2টো প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফ নিয়ে আমি আবার ক্লাসের শুরুতেই বলেছি, প্যারাগ্রাফগুলো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি তুমি লেখো আশা করি তুমি ওখানে 40 মার্কের মধ্যে মিনিমাম 30 মার্ক ক্যারি করতে পারবে। তাহলে এখানে 50, ওখানে 30, 80 নাম্বার পাওয়াটা ইংলিশ গ্রামারে খুবই সহজ। আর যদি তোমার রাইটিং পার্টের লেখাটা ভালো হয়, অর্থাৎ তুমি 15তে যদি 13 করে পেতে পারো এবং হচ্ছে গিয়ে তোমার ফর্মাল লেটারে 10-এ 8 যদি পেয়ে যাও, এবং এখানে গ্রামারে 50 যদি তুমি অর্থাৎ 60-এর মধ্যে যদি তুমি 55 পেয়ে যাও, তাহলে তোমার কিন্তু 90 অ্যাবভ নাম্বার থাকবে। এবং গ্রামারটা হচ্ছে একেবারে ম্যাথের মতো ছাকা নাম্বার, তুমি সঠিক অ্যান্সার করলেই তোমাকে নাম্বার দিয়ে দেবে, এখানে টিচারের নাম্বার কাটার অ্যানালাইসিস করার কোনো সুযোগ নেই। সুতরাং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের প্রিপারেশন যাতে খুব ভালো হয় সেই প্রত্যাশায় আজকের ক্লাসটা এ পর্যন্তই। এবং তোমাদের প্যারাগ্রাফের যে সাজেশন ইনশাল্লাহ সেই সাজেশনটা খুব দ্রুত দিয়ে দেওয়া হবে, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।